ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা এরকম নতুন টার্মিনাল ভবন হইতেছে, এটা ডবল ইঞ্জিনের সরকারের সাফল্য বলে প্রচার করা হইতেছে। এই সম্পর্কে আপনার বক্তব্য আমরা শুনতে চাইতেছি। এটা আগরতলা বিমানবন্দর অত্যাধুনিক একটি নতুন আঙ্গিকে টার্মিনাল তৈরি করার জন্য সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হয়েছে। এটা আবার তারা বিরক্তি প্রকাশ করতে বললে আবার রাগ হয়। এটা রাজ্যের মানুষের আন্দোলনেরই ফসল আমি বলবো। এবং দীর্ঘদিন যাবতীয় আমাদের আগরতলা এয়ারপোর্টের গুরুত্বটা বাড়ছিল, কারণ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এখান থেকেও এটা ভালো অংশের মানুষ যারা পাসপোর্টে এসে এখান থেকে যাতায়াতের সুযোগটা নিতেন বাংলাদেশের এই অংশটা। আবার ওইদিকে লক্ষ্য করা গেছে আমাদের রাজ্যের জনসংখ্যার আনুপাতিক হারে বিমানের সংখ্যা কিন্তু বেশি, তাহলে এত প্যাসেঞ্জার কোত্থেকে আসে? আগরতলাতে রেল কানেক্ট হওয়ার পর বিশেষ করে কাছাড় ডিস্ট্রিক্ট, যেটা পূর্বতন কাছাড় আমি বলছি, করিমগঞ্জ, হাইলাকান্দি, এখন গিয়ে শিলচর, তিনটা এলাকা, ওই এলাকার কিছু লোক যারা ট্রেনে এসে এখান থেকে বিমান ধরেন, কারণ ওখানকার যে ভাড়া সেই তুলনায় এখান থেকে ভাড়াটা নাকি কম। এটা এই কারণে আমাদের এখানে বিমানের ব্যবহারটা খুব বেড়ে গেছে। স্বাভাবিক কারণ এটার সঙ্গে সাযুজ্য রেখে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং ঠিক সময়ে যাতে বিমানগুলো অবতরণ করতে পারে, যেতে পারে, অত্যাধুনিক ব্যবস্থাপনার প্রশ্ন আসেছে। এই বিষয়টা শুরু হয় 2008-09 থেকেই তদবির তদারকি শুরু হয়। 2010-এ কেন্দ্রীয় সরকার থেকে বলা হয় যে এটা পিপিপি মডেলে করা যায় কিনা, এবং তখন আমরা বললাম এখানে পিপিপি মডেলে কে আসবে, এটা কেন্দ্রীয় সরকারই করতে হবে, তারা অর্থেই করতে হবে, এবং আমরা পিপিপি মডেল রাজ্য সরকার গ্রহণ করবো না, এটার সঙ্গে আমরা দ্বিমত প্রকাশ করি। 2010-এ তখন তারা আমাদেরকে জানায় যে আপনারা জমি দিতে হবে, রাজ্য সরকার জমির ব্যবস্থা করে দিতে হবে, আরও কতগুলি মানে বিষয় যেগুলো আছে যারা এখানে বসা আছে তাদের পুনর্বাসন থেকে শুরু করে সমস্ত দায়িত্ব রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। যদি রাজ্য সরকার দায়িত্ব নেয় তাহলে আমরা এটা চিন্তা করতে পারি, বিচার বিবেচনা করতে পারি। আমরা তখন আমাদের দিক থেকে গিয়ে এটা 2012 সালে আমরা জানিয়ে দিই আর কি করা যাবে। কোনো অবস্থায় যে জন কেন্দ্রীয় সরকার আমরা বললাম ব্যবসা করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, কারণ তাদের হাতে বিমানবন্দর থাকবে, যাত্রীদের থেকে চার্জ দেবে। রাজ্য সরকার কেন এখানে অর্থ, রাজ্য সরকার তো কারো উপরে কোনো চার্জ বসায় না। তখন বললো যে না, আমরা এই দায়িত্ব নেব। শেষ পর্যন্ত আমরা রাজ্য সরকার রাজি হয়েছিলাম, তৎকালীন বামফ্রন্ট সরকার রাজি হয়েছিল যে ঠিক আছে আমরা আমাদের দিক থেকে জমি আমরা তুলে দেব। সেই অনুযায়ী এটা প্রসেস শুরু হয়। 2012 থেকেই প্রসেসটা শুরু হয়। শুরু হওয়ার পরে গিয়ে দেখা গেল যে একটা ভালো অংশের লোক এখানে জায়গা জবরদখলকৃত আছে, কিছু খাসের উপর বসবাস করে বাড়িঘর, একদম পার্মানেন্ট বাড়িঘর করে আছে। এই খাসের ভিতর জুত হয়ে গেছে, সেই জায়গাগুলো অধিগ্রহণের প্রশ্ন। সবটা মিলে আমরা প্রসেসটা শুরু করলাম পশ্চিম জেলা শাসকের মাধ্যমে। এই কাজটা করতে গিয়ে বিভিন্ন দিক থেকে কিছু সমস্যা আসে। সমস্যা মানে যে এই লোকগুলো যারা এখানে বাড়িঘর বসে গেছে তাদেরকে উঠতে রাজি না, তাদের সঙ্গে দফায় দফায় কথাবার্তা, এমনকি আমি নিজেও সেই আলোচনায় অংশগ্রহণ করি, বেশ কয়েকবার কথাবার্তা হয়। এসডিএম এবং ডিএমডি মূলত আলোচনাটাকে চালান, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে যুক্ত করে। এখানে গিয়ে প্রায় আমার যা মনে পড়ছে প্রায় 78টা মতো পরিবার সম্ভবত ছিল। এই পরিবারগুলোর সঙ্গে আমরা দফায় দফায় কথাবার্তা আমরা বোঝানোর চেষ্টা করলাম আপনারা এখান থেকে উঠে যান, ঠিক আছে। শেষ পর্যন্ত কি একটা মীমাংসা আসলেন তারা যে আমরা যাব, আমাদেরকে অল্টারনেট বিকল্প জায়গা দিতে হবে, নাম্বার 1। 2 বললো তাদের বাড়ি গড়িয়ে দিতে হবে। 3 বললো সেখানে বিদ্যুতায়ন করে দিতে হবে। 4 বললো এখানে স্বাস্থ্য পরিষেবার সুযোগ করে দিতে হবে। তারপর 5 বললো রাস্তাঘাট করে দিতে হবে। তারপর পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে, একটা অঙ্গনারী কেন্দ্র দিতে হবে। এগুলি তাদের মধ্যে দফায় দফায় কথাবার্তার পর তারপর একটা জায়গা বের করবো। এখন এয়ারপোর্টের পশ্চিম দিকে একটা জায়গাতে, সেখানে গিয়ে আমরা এই পরিবারগুলোকে জায়গা দিয়ে সেখানে সরকার থেকেই একটা প্রজেক্টে আমরা তাদেরকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় এবং রাস্তা নির্মাণ করে দেওয়া হয়, পানীয় জলের জন্য ব্যবস্থা করা হয়
এবং ইলেকট্রিসিটির লাইন টেনে দেওয়া হয় এবং একটা অঙ্গনারী কেন্দ্র সেখানে স্থাপন করা হয়। আরেকটা ছোট আকারের এই যে প্রাইমারি যেগুলি মাল্টিপারপাস ওয়ার্কার থেকে একটা স্বাস্থ্যকেন্দ্র দেওয়া যায় কিনা, এটাও সম্ভবত হয়েছে কিনা আমি ঠিক আর বলতে, এটাও করার কথা ছিল, স্বাস্থ্য দপ্তর বলেছিল। এই অর্থটাই, এই যে কাজটা তাদের পুনর্বাসনের জন্য যে অর্থটা, এটা সবটাই রাজ্য সরকারকে বহন করতে হয়েছে। এই পুনর্বাসনের অর্থ সবটা তাদেরকে রাজ্য সরকার বহন করতে হয়েছে। এর সঙ্গে কিছু জায়গা ছিল যেগুলি ফাঁকে ফাঁকে এগুলি যৌথ হয়ে গেছিল, সেগুলি অধিগ্রহণ করতে হয়েছে আমাদের। আমার যা মনে পড়ছে যে 35 কোটি টাকার উপরে আমাদের খরচ হয়েছিল এবং রাজ্য সরকারের শুধু পুনর্বাসনের জন্য। এই পুনর্বাসন প্রক্রিয়া এবং কিছু ল্যান্ড আমাদের টেক ওভার করতে হয়েছে, আমাদের জমিও কিছু অধিগ্রহণ করতে হয়েছে। 35 কোটি, প্রায় 35 কোটির উপরে, এটা মিনিমাম টাইম বলছি। আরো হয়তো পরে হয়তো আরো কিছু লেগেছি না, আমার ঠিক সবটা মনে হয়, অনেক আগে ঘটনা তো সবটা মনে আসছে না। 35 কোটির উপরে এইটুকু আমি জানি। এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে, পরিবহন দপ্তরকে রাজ্য সরকারকে বহন করতে হয়েছে। দেওয়ার পর তারপর ধীরে ধীরে তাদেরকে নিয়ে বুঝিয়ে সুঝিয়ে, আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, বল প্রয়োগ করিনি, জোর জবরি করিনি। সময় একটু 1-2 বছর বেশি নিয়েছে। বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে নিয়ে সেখানে পুনর্বাসন দিয়ে জায়গাটা পরিষ্কার করা হয়। পরিষ্কার করে দেওয়ার পর এরপর আবার বলবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আপনার পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু এখানে এই যে বিদ্যুতের যে সমস্ত পরিত্যক্ত লাইন টেন আছে এগুলো পরিষ্কার করে নিয়ে যেতে হবে, রাজ্য সরকার করেছে। গাছগুলো যেগুলো আছে ফরেস্ট ডিপার্টমেন্ট এগুলি কেটে নিয়ে যেতে হবে, তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টকে তো খরচ দিতে হবে, ফরেস্ট ডিপার্টমেন্ট গাছ কাটবে না। আর ফরেস্টের নিয়ম একটা গাছের এগেনস্টে 10টা গাছের টাকা দিতে হয়, এগুলি রাজ্য সরকারই বহন করতে হবে। আমরা এগুলি নিয়ে বললাম যে আপনাদেরই বহন না, তারা রাজ্য সেগুলো এই খরচও রাজ্য সরকারকে বহন করতে হয়েছে। এখানে গাছটা যেগুলি পরিষ্কার করে তারপর জায়গাটা আমরা হ্যান্ড ওভার করে দিলাম। জায়গা অ্যাকচুয়ালি গ্রাজুয়ালি 2-3টা দফায় হ্যান্ড ওভার হয়ে গেছে। 2015-র মধ্যে কমপ্লিট জায়গা ট্রান্সফার করে দেওয়ার কাজ। 2016-তে গিয়ে আমরা চাপ দিলাম, এবার তো তোমরা জায়গা পেয়ে গেছো, এখন কেন এটা। তারপর তারা টেন্ডার করবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এখানেও বলেছিল যে পিপি মডেল, তাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আগত এসছেন, প্রজেক্টটা আমরা বলছি আমরা দেখতে চাই, তোমরা কি করবে আমরা দেখতে চাই, জায়গা তো আমরা দিলাম, কি করবে। তখন উনি এসেছিলেন চিফ মিনিস্টারের সামনে, তৎকালীন মুখ্যমন্ত্রীর সামনেই দাখিল করেছিলেন একটা কি প্রজেক্ট। আমরা বললাম আরেকটু সাইজটাকে বড় করা, সেকেন্ড 6টা বিমানে এরো ব্রিজ তৈরি করার জন্য ব্যবস্থা করা, যাতে আন্তর্জাতিক বিমানবন্দর করার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা না থাকে। আন্তর্জাতিক বিমানবন্দর করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা করতে হবে। তারা নীতিগতভাবে স্বীকার করবে, এটাকে ঘোষণা করেনি, কিন্তু নীতিগতভাবে স্বীকার করেছিল এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা বলি অ্যাটলিস্ট পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকেই বিমান পরিষেবাটা চালু করতে চায়, তারা রেডি যদি এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিক্লেয়ার করা হয়। সেই প্রসঙ্গে আমরা বলছিলাম যে ঘোষণা করতে হবে। এরপরে গিয়ে তারা 6টা এয়ার ব্রিজ, এরো ব্রিজ আর কি, যেগুলো এরো ব্রিজ সম্ভবত এগুলোকে এরো ব্রিজ বলে। হ্যাঙ্গার কয় যেগুলো, না না, হ্যাঙ্গার হলো আলাদা, এটা হলো গিয়ে ওই বিমান রাখার জন্য, আর এটা হলো গিয়ে ওই যে বিমানে উঠা নামার জন্য। ও আচ্ছা, ওই যে লম্বা করে। হ্যাঁ এটা, এবং এগুলি সব আমাদের সামনে প্রেজেন্টেশন দিয়েছে। আমরা তখন আমাদের রাজ্য সরকারের বক্তব্য জানেন, তার ভিত্তিতে এটা ফাইনাল করা হয়েছে। টোটাল যে এটা প্রজেক্টটা ফাইনাল হয়েছে, টেন্ডার হয়েছে। আমরা বললাম যে কোনো অবস্থাতে প্রাইভেট কোনো পার্টনারশিপে ব্যবহার করার জন্য তিনি উদ্বোধন করবেন। খুব দেরি হয়েছে, তবু যা প্রজেক্টটা কমপ্লিট হয়ে এখন সেটা উদ্বোধনে তিনি যাচ্ছেন। আমাদের বক্তব্য হলো এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার ক্ষেত্রে এখন কোনো অসুবিধা নেই, যে এবং এটা করা যেতে পারে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটাকে পরিণত করুক, এটা আমাদের বক্তব্য, এবং আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাতে এটাকে ঘোষণা করা হয়। এখনও ঘোষিত হয়নি, এখন যেহেতু পরিকাঠামো তৈরি হয়ে গেছে অন্য কোনো অসুবিধা নেই। আর তাছাড়া এখন যে টার্মিনাসটা ব্যবহৃত হচ্ছে এটাও কিন্তু একটা কাজে লাগানো যায়। এবং কলকাতা তো এরকম কিন্তু ছিল, ইন্টারন্যাশনালটা একটা পার্ট, ন্যাশনালটা একটা পার্ট, পরে ওষুধ দুটো একসঙ্গে নিয়েছে নতুন টার্মিনাল হওয়ার পর। সেখানে গিয়ে এটা তারা করতে পারে, এটা তারা করবে, কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। হ্যাঙ্গারের যে বিষয়টা বলছিলেন, হ্যাঙ্গার নিয়ে প্রশ্ন এসেছিল, হ্যাঙ্গার নিয়ে তখন বলেছিল যে তারা এটা করার জন্য, আমরা অলরেডি বলছি অপোজিট সাইডে বেশ বড় ল্যান্ড পড়ে আছে, মানে বিমানবন্দরটার পশ্চিম দিকটাতে, সেই দিকে হ্যাঙ্গার করতে পারে, কোনো অসুবিধা। সম্ভবত একটা হ্যাঙ্গার এখানে করার কথা ছিল, এটা নির্মিত হয়েছে বলতে সম্ভবত করার কথা ছিল, তখন হয়তো এসে হ্যাঙ্গারটা ওই দিকে করে না। একটা প্রশ্ন এসেছিল যে এখন যে এয়ারপোর্টের বাউন্ডারিটা ছিল আগে, এই বাউন্ডারিতে হয় বিমান নামার পর হাওয়াটা হয়, এবং এতে করে একটু পাশটা বাড়ানো। আমরা বললাম অলরেডি তো আমরা ওইদিকে জায়গা দিয়ে দিলাম, সেদিকে তারা প্রশস্ত করে নিই, এবং সেই অনুযায়ী কিন্তু নতুন বাউন্ডারি নির্মাণ করে
ওই যে প্রশস্ত করার যে কাজটা, রানওয়ে প্রশস্ত করার যে কাজটা, রানওয়ে প্রশস্ত করার কাজটা তারা করে নিয়েছে। এর জন্য জায়গার কোনো অসুবিধা হয়নি, জায়গা ছিল এবং সেই জায়গায় যেগুলো আমরা যে জায়গাটা দিয়েছি হ্যান্ড ওভার করে, এতে প্রশস্ত করার কাজটা হয়ে গেছে। তারপরে একটা দাবি ছিল তারা যদি র্যাঙ্কটা বাড়ানো যায় তাহলে বড় বিমান নামার ক্ষেত্রে সুবিধা হবে, সেখানে আরো কিছু জায়গায় তারা চেয়েছিল। কিন্তু সমস্যাটা হলো একদিকে বাংলাদেশ ওই দিকেই আছে, সেটা চিন্তা ভাবনা করে কিভাবে মানুষের অসুবিধা না করে এটা করা যায়, তার জন্য একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছিল অল্প কিছু র্যাঙ্ক যদি লাগে সেখানে দিয়ে এটা লম্বাটা বাড়ানো যায় কিনা, এটা আরো একটু দীর্ঘ করা যায় কিনা। রানওয়েটা কি, এটা রানওয়ে সম্পর্কে বলছি। রানওয়েটার একটা হলো সাইডে বাউন্ডারি হলে এটাকে আরো প্রশস্ত করা, নতুন বাউন্ডারি ওয়াল করে সেখানে এটা করা। আমার মনে হয় এটা করেছে, জায়গার সমস্যা তো মিটিয়ে দেওয়া হয়েছিল, এটা বোধহয় সরকার সেই দায়িত্ব নিতে হবে। 2017-তে কাজটা পুরোদমে শুরু হয়েছে, 16-তে টেন্ডার প্রসেস হয়েছে, 17-তে পুরোদমে কাজটা শুরু হয়ে গেছে। আমরা তো শুরুতেই বলেছি যে এই এয়ারপোর্ট বেসরকারিতে দেওয়ার পক্ষে রাজ্য সরকার। আমি বামফ্রন্ট সরকারের কথা বলছি। কেন আমি বলছি, কারণ একটা বেসরকারি হাতে গেলে মানুষের উপরে চার্জটা বাড়ে। এটা এয়ারপোর্ট অথরিটি এমন এখানে যে চালাচ্ছে পরিষেবা করে যাই আছে সেই পরিকাঠামো করতে পারে। তাছাড়া টোটাল ইনভেস্টমেন্টে কিন্তু প্রাইভেটের না, টোটাল ইনভেস্টমেন্টে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আর রাজ্য সরকারের। একটা রাজ্য সরকার যেমন জমি টমি ইত্যাদিতে, বাকিটা কিন্তু কেন্দ্রীয় সরকার, এটা তো জনগণের অর্থ। সেখানে গিয়ে জনগণের সম্পদটা কেন প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেবে? ইতিমধ্যে তো তারা ছয়টা বড় এয়ারপোর্ট তুলে দিয়েছেন প্রাইভেট পার্টির হাতে, আরও গোটা 6-7 দেওয়ার জন্য প্রসেস শুরু করে দিয়েছে। আমি কিছু পত্রপত্রিকাতে দেখলাম প্রকাশ পেয়েছে যে এটাকেও বেসরকারি দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা চলছে। এবং ঠিক এটা জানা নেই আসলে ঘটনাটা সত্য কিনা। যদি এটা ঘটনা সত্য হয়ে যায় যে আমাদের ক্ষেত্রে আমরা এটা তীব্র আপত্তি, রাজ্যবাসীও এটা আপত্তি জানাবে, কারণ রাজ্যবাসীর এখানে কন্ট্রিবিউশন আছে, তো কেন আপত্তি জানাবেন? এটা রাজ্যের একটা দেশের সম্পদ এইভাবে একটা বেসরকারি হাতে তুলে দেবে, এটা তো কোনো অবস্থাতে হয় না। এটা জাতীয়তা স্বার্থের বিরোধী, এই ধরনের সিদ্ধান্ত জাতীয়তা স্বার্থের বিরোধী। এবং নিশ্চয়ই এটা রাজ্যবাসীও প্রতিবাদ জানাবো, আমরাও প্রতিবাদ জানাবো। এবং এটা তখন আমরা বলেছি এটা কোনো অবস্থাতে প্রাইভেট পার্টির হাতে যাতে না দেওয়া হয়। নতুন টার্মিনাল ভবন জনগণের অর্থে তৈরি হবে, আর সেটা একটা প্রাইভেট পার্টি নিয়ে যাবে, জনগণের অর্থে নির্মিত একটা সুন্দর বিল্ডিং নিয়ে যাবে, নিয়ে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করবে। এটা তো এক ধরনের অনৈতিক কাজ, এটা কোনো অবস্থাতে হওয়া উচিত না এবং এটার নীতি বিরুদ্ধ। এবং এইভাবে জাতীয় সম্পদ তুলে দেওয়া অন্যায় বলে আমরা মনে করি। করেছে কিনা, নিয়েছে কিনা বর্তমান সরকার আমার ঠিক জানা নেই। এটা একটা খবর মানে শোনা যাচ্ছে যে এই সম্পর্কে বিধানসভায় তো বহুবার প্রশ্ন, আপনারাও ছিলেন আমার মনে হয় হাউসে, বহুবার এসব আলোচনা হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বললাম, আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী কথা বলছে, আমি নিজেও ব্যক্তিগত দিল্লি দিকে সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে দেখা করেছি। পরিষ্কারভাবে বলেছে যে এটা আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া উচিত, নীতিগত প্রস্তাব কিন্তু তখনই একমত হয়েছে। কিন্তু এবং চিঠিও আছে, নীতিগত এবং চিঠিও আছে, ফাইল ঘাটলি পাবে কখন এগুলি শুরু হয়েছে, ফাইল তো আছে, সরকারের মন্ত্রী বা উঠাতে পারে, কিন্তু ফাইল চেক তো থাকার কথা। সেক্ষেত্রে তখনই নীতিগত প্রশ্ন একমত, কিন্তু বলেছে যে একটু ওয়েট করুন আপনারা, নতুন টার্মিনাল গমনটা হোক, তখন দেখা যাক কি। এটা এই সম্পর্কে এইটুকুই কথাবার্তা হয়েছিল। এটা আর কাজটা তো ওই সময় শুরু হয়েছে, আমাদের গভর্নমেন্টে থাকেনি, কারণ ল্যান্ডটা ট্রান্সফার করে একদম টেন্ডার প্রসেস ফাইনাল করে, টেন্ডার প্রসেসটা একটু সময় নিয়েছে, টেন্ডার প্রসেসটা ফাইনাল করে তার কাজটা তখনই শুরু হয়েছে পুরোদমে। আমি তো নিজেও 2-3বার ভিজিট করেছি, 2-3বার ভিজিট করেছি, কাজ যে শুরু করেছে, যে ঠিকাদারি সংস্থা কাজ শুরু করেছে পুরোদমে তখনই কাজ শুরু হয়েছে। এটা 2016 প্রথম দিকে টেন্ডার ফাইনাল হয়ে গেছে, 16 শেষ দিকে তারা টেক ওভার করে একদম কাজটা শুরু করে 17-তে পুরোদমে কাজ শুরু হয়েছিল 2017-তে। এটাই গিয়ে তাদের টার্গেট ছিল 2 থেকে 2.5 বছরের মধ্যে কাজটা শেষ হবে, কিন্তু এটা এখন গিয়ে এটা সম্ভবত 2022-এ আমরা করেছি, তাই তো 2022-এ একটু সময়টা বেশি নিয়েছে আর কি। এবং যাই হোক এখন উদ্বোধন হচ্ছে, তো ভালো, রাজ্যবাসী এটা ব্যবহার করবে, নতুন একটা টার্মিনাল ভবন পাচ্ছে, এটা ওয়েলকাম। এই যে মানে চালু যে হতে যাচ্ছে, দেরিতে হলেও চালু হতে যাচ্ছে, এটা নিশ্চয়ই এটা আমরা স্বাগত জানাবো, এটা শুরু হচ্ছে। আচ্ছা, পেছনে কি আছে সম্পর্কে পরিষ্কার সুপ্রিম কোর্টের নির্দেশিক আছে, বিভিন্ন কোর্টের আদালতের নির্দেশ আছে। হকার যদি উচ্ছেদ করতে হয় তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে।
বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ করতে হবে। যেমন ধরুন আমরা আমাদের রাজ্যে যে এই যে মার্কেটগুলো হয়েছে, মহারাজগঞ্জ বাজার, সিটি সেন্টার, তারপর স্বামীজি বাজার, বর্দোয়ালি, দুর্গা চৌমুড়ি, এই যে মার্কেটগুলো এবং তারপর এই সমস্ত মার্কেটগুলো মূলত রাস্তা পরিষ্কার করে ড্রেন নির্মাণ করতে হবে। এগুলি করতে গিয়ে তাদেরকে আমরা রিহেবিলিটেট করেছি, পুনর্বাসন দিয়েছি। ইভেন দেখবেন আমি বলছি যে সম্ভবত এটা 93 পরে এই যে হরিগঙ্গা বসার রোডটা কিন্তু দখলে চলে গিয়েছিল। এটা কিন্তু জোট আমলে এদেরকে পিটিটি দিয়ে তুলে দেওয়া ছিল। এরপরে লেফটন গভর্নমেন্ট আসার পর আমরা তাদেরকে পুনর্বাসন দিয়েছিলাম। এই যে সূর্যগড় সিনেমা হল ছিল অনেক আগে, তার পেছনে একটা ইয়ে ছিল, সেটাকে ভরাট করে জায়গাটাকে তাদেরকে পুনর্বাসন দিয়েছি। সাধারণত আমরা কিন্তু আগে রাস্তা পরিষ্কার করেছি, কভার ড্রেনও তৈরি করেছি, ড্রেনগুলিকে উন্নত মান করেছি। সেখানে গিয়ে যারা এরকম এই গরিব মানুষ এটার উপরে তাদের জীবিকা নির্ভর করে, ভবিষ্যৎ নির্ভর করে, এবং তাদেরকে তুলে নিয়ে অন্যত্র কিন্তু আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে সেখানে আমরা এটা করেছি। কোনো কোনো জায়গাতে হয়তো দু একটা ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে। এখন নিশ্চয়ই সেখানে যদি সরকারি প্রয়োজনে কোনো একটা জায়গা বা মানুষের মারাত্মক অসুবিধা হচ্ছে কোনো একটা জায়গা, কোনো একটা উন্নয়নের জন্য, সেখানে গিয়ে যদি তুলতে হয় তাহলে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বুঝিয়ে তাদেরকে অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা সেটা করতে হবে। এবং লাস্টে একটা আইনও কিন্তু হয়েছে, আইন হয়েছে যেটা শহর এলাকায় জোন ডিক্লেয়ার করতে হবে। এটা আমাদের সম্পর্কের সময়ে আমরা এটা নোটিফিকেশন করেছিলাম, একটা অ্যাক্ট হয়ে গেছিল আইন, এবং সেই আইনটাতে পরিষ্কার বলেছে যে শহর এলাকায় কোন এরিয়াটাতে হকার বসবে তার জন্য একটা জোন ডিক্লেয়ার করতে হবে। এই পয়েন্টটা হলো হকারদের জন্য। সেখানে গিয়ে যারা যেখান থেকে উঠবে তাদেরকে নিয়ে শেখানো, তার জন্য একটা কমিটি করতে হবে। সেই কমিটিটার মধ্যে হকারদের প্রতিনিধি থাকবে, যে এলাকায় তাদেরকে দেওয়া হবে সেই এলাকার জনগণের প্রতিনিধি থাকবে, সরকারের প্রতিনিধি থাকবে, এবং এই নিয়ে একটা কমিটি হবে। এটা কিন্তু একদম আইনের মধ্যে লেখা আছে। সেই কমিটিটাও কিন্তু নোটিফাই হবে, এবং এটা সম্ভবত কারা কারা আবার ইলেক্টেড হয়ে আসতে হবে, এই পদ্ধতিতে কমিটি হবে। এবং এই কমিটি ওই এলাকা যেখানে তাদেরকে দেওয়া হবে সেখানে তাদের বিষয়টা দেখবেন, কোথায় কে বসবে, কিভাবে বসাবে, সবটা বিষয় দেখবেন। এরকম কিন্তু আইনের মধ্যে আছে, এগুলো নির্দেশিকা আছে, এগুলো নোটিফিকেশনও দেওয়া হয়েছে। আমরা চাইবো এগুলোর ক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা করেই যাতে করা হয়। যদি কোনো এরকম সরকারি প্রয়োজনে যদি দেখা দেয় না করতেই হবে, এবং এটা না করলে মানুষের অসুবিধা হচ্ছে, মানুষের এটা বিবেচনা রেখে মানুষের অসুবিধাটা বিবেচনা সেখানে আলোচনার মাধ্যমে এটা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে সেটা করা উচিত। এবং সেখানে গিয়ে হঠাৎ করে গিয়ে ওই ভেঙে দিলে আমি করলাম এটা, সেটা তো সরকারি আইনে পারে, কিন্তু পারলে কি সব ক্ষেত্রে এটাই কি একমাত্র সমাধান? যত সম্ভব সেখানে আলোচনা করে একটা সমাধান পাচ্ছি। যেমন ধরুন ফ্লাইওভার করার সময় ফ্লাইওভার সেই 1900 সম্ভবত এটা 60 থেকে 69 মধ্যে টাকা নিয়েছিল। এই যে এদিকে মনে আছে কি আপনাদের, এই যে বর্তলা ব্রিজ থেকে অংশটা টাকা নিয়ে গেছে কিন্তু, এবং এগুলি গভর্নমেন্টের কিন্তু একুইজিশন করার জায়গা, কিন্তু তারা বসে অনেক আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত আমাদের এটা পরিষ্কার করতে হয়েছে যে ফ্লাইওভার করতে গিয়ে এটা কিন্তু আমাদের কোনো প্রকার কারো হাসবেন্ড আছে, এটা নিয়ে কিন্তু দুই একজন হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টে কিন্তু গভর্নমেন্ট এত বছর তো আপনারা অন্যায়ভাবে এটা ব্যবহার করেছে, কোনো অসুবিধা নেই, হাইকোর্টে কিন্তু গিয়েছিল, হাইকোর্ট কিন্তু গভর্নমেন্ট পক্ষে রায় দিয়েছে। তো সেখানে গিয়ে চট করে একটা কিছু ইয়ে করে সেখানে আলোচনার মাধ্যমে হওয়া উচিত। মানুষের প্রয়োজনে উন্নয়নের প্রশ্ন যদি কোথাও কিছু দরকার থাকে আলোচনার মাধ্যমে আমার মনে হয় মানুষকে বুঝালে মানুষ মেনে নেয়, একটু সময় নেয় কিন্তু মেনে নেয়। এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে সেটার পেছনে কৃতিত্ব তো আমি শুরুতেই বলেছি, কৃতিত্ব তো রাজ্যের জনগণ রাস্তায় নেমেছে এবং চিৎকার করেছে, এবং তৎকালীন সরকারও চিৎকার করেছে, তারই প্রতিফলনগুলি এটা তারই প্রতিফলন এখানে। কাজে বামফ্রন্ট সরকারের কোনো ভূমিকা নেই যদি কেউ বলে থাকে, তো একবারে মানে কি বলবো, এটা তো বেমালুম সত্যকে অস্বীকার করা, একদম বেমালুম সত্যকে অস্বীকার। এটা তো এখানে বিধানসভায় বহুবার উঠেছে, এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সবগুলো উনি জিজ্ঞাসা করছিলেন, এগুলি বহুবার প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল, এবং বিধানসভার থেকেও কয়েকবার কিন্তু বেসরকারি প্রস্তাব গ্রহণ করে, বেসরকারি প্রস্তাব এসে এগুলি গ্রহণ করে কিন্তু কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, এসছিল অনেকে প্রস্তাব গ্রহণ করে, আর রাজ্য সরকার তো বহু চিঠিপত্র গিয়েছে। যাই হোক, আমরা চাইবো এখন ইন্টারন্যাশনাল, এখন তো সব কিছু ঠিকঠাক, এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ডিক্লেয়ার করবো। এটা এখন এটা বর্তমান সরকার, পূর্বতন সরকার, এগুলি মূল বক্তব্য দীর্ঘদিনে লড়াই হয়েছে,
কাজটা বহু আগে শুরু হয়েছে, একটু সময় বেশি নিল, এটা সম্পন্ন হয়েছে, এখন এটা চালু হতে যাচ্ছে, সেটি হলো মূল বিষয়। এটা এখন যদি কাউকে কেউ দোষারোপ, কেউ কৃতিত্ব এই লেখা আমি যেতে চাই না। আমি বলবো এটা মূলত এই যে ধরুন যারা জমি দিয়েছে তাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি, একটু সময় নিয়ে, ওরা তো জমিটা না দিলে কি এটা হতো? তারা তো জমিটা দিয়েছে, শেষ পর্যন্ত বুঝিয়ে টুঝি, তার জন্য তো কারো বাড়িঘর ভাঙতে হয়েছে, ড্রজার ব্যবহার করতে হয়নি যে বাড়িঘর গুড়িয়ে দেবো, ড্রজার সম্ভবত আমার যা মনে পড়ছে সব চলে গিয়েছে, 4টা বাড়ি যাবে না, একেবারে ফার্ম ডিসিশন নিয়ে বসে আছে। তাদের জন্য প্রায় 6 মাস আমাদের ওয়েট করতে হয়েছে, 6 মাস। প্রশাসন তো বলেছিল যে ভেঙে দিই, আমরা বলছি না বুঝিয়ে বলবো। শেষ পর্যন্ত তারা বাকিরা যখন ওইখানে গিয়ে মানে দেখছে যে ভালো ফেসিলিটি পেয়েছে এবং সরকার যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সব কটা প্রতিশ্রুতি সরকার রক্ষা করে, তখন কিন্তু ওই 4টা বাড়ি ওইখানে চলে গেছে। তাহলে ফোর্স অ্যাপ্লাই না করে একটা কাজ আমরা সম্পন্ন করেছি। এটা করে কাজটা পুরোদমে শুরু করার সিদ্ধান্ত আমাদেরকে বললো যত তাড়াতাড়ি সম্ভব আগরতলা আখাউড়ের জন্য ল্যান্ড ট্রান্সফার করতে হবে, আপ টু নিশ্চিন্তপুর, মানে রেল স্টেশন থেকে নিশ্চিন্তপুর, মানে বর্ডার। খুব দ্রুততার সঙ্গে আমরা এই কাজটা সম্পন্ন করলাম। একেবারে আমার পরিষ্কার মনে আছে 2015-তে ট্রান্সফার করা শুরু হয়েছে, ল্যান্ড দেওয়া শুরু করেছি আমরা 2015-তে, এবং গিয়ে তারাও টেন্ডার করে দিয়েছেন। 16-তে গিয়ে টোটাল ল্যান্ড ট্রান্সফার কমপ্লিট, 2016-তে একদম ল্যান্ড ট্রান্সফার করবে। এত আমার মনে এত দ্রুত, এরা নিজেরও বলেছে এত দ্রুত ল্যান্ড ট্রান্সফার তারাও প্রত্যাশা করতে পারিনি। আমরা জমি হস্তান্তর করে দিয়েছি, তোমরা কাজ শুরু করো। তখন কিন্তু কাজটা শুরু হয়ে গেছে, টেন্ডার করে কাজ শুরু হয়ে গেছে। এবং আমি তো আমার মনে পড়ে ডিসেম্বর 2017-তে শুরুতে, যে ডিসেম্বর মাস ছিল, প্রথম সপ্তাহেই এখন রেলওয়ের অফিসার সহ গাড়ি দিয়েই এদের মাটি ফেলে তারা আপ টু নিশ্চিন্তপুর, আমি গাড়ি দিয়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে সবটা রেলওয়ে অফিসাররা ছিল, গিয়ে ঘুরে টুরে দেখে আসলো। তারা বললো যে আমরা বেশি সময় নেবো না, বছর দেড়েকের মধ্যে সবটি ক্লিয়ার তো একদম কাজটা কমপ্লিট করে দেবো। 2016-র কথা আমি বলছি, 2016 ডিসেম্বরে যখন লাস্ট, না সরি 2017 ডিসেম্বর, আমি ভুল বলছি, 2017 ডিসেম্বর 2017, তখন কিন্তু বলেছেন বছর দেড়েকের মধ্যে ম্যাক্সিমাম 1.5 বছর হতে পারে, এটা কিচ্ছু না, একটা ছোট কাজ করে নেওয়া যাবে, অল্প কয়েক কিলোমিটার বিষয়। কিন্তু এই বুঝতে পারলাম এটা 18, 19, 20, 21, এখন গিয়ে 22-এ পড়েছে। কেন এই দেরিটা হলো শুনলাম, এটা তো অ্যাকচুয়ালি কিছু রেলের অফিসার বন্ধু সাহায্য করেছিল, অস্বীকার করার পারি, কারণ তারা যে কোনো কারণে ত্রিপুরা রাজ্যের মানুষের প্রতি তাদের একটা কৃতজ্ঞতা বোধ আছে। কৃতজ্ঞতা বোধটা আমি এই অর্থে বলবো, এখানে যারা কাজ করেছেন রেলের যারা অফিসাররা, যারা এখান থেকে ফিরে যাওয়ার কথা বলেছে, এখানকার ইভেন আপনাদের কথা, প্রেস মিডিয়ার কথা, তারা এই যাওয়ার সময় কিন্তু এই স্টেট থেকে যাওয়ার সময় দেখা গেল প্রেস মিডিয়া থেকে শুরু সবাইটা কিন্তু প্রশংসা করবে, এখানকার লোক সত্যি খুব ভালো, এবং তারা এত কোঅপারেট করে আনএক্সপেক্টেড, তারা দেশের বহু জায়গায় কাজ করেছে, এই ধরনের সহযোগিতা তারা কোথাও পায়নি। এরা আমাদেরকে সহযোগিতা করেছিল, এরা যে কোনো জায়গা থেকেও একটা একেবারে ম্যাপ করে আমরা দিয়েছিলাম। আমাদের আমবাসার থেকে মুঙ্গিয়াগামে যে কোনো একটা স্পট থেকে এটা ত্রিপুরা হয়ে মিজোরামের একটা অংশকে টাচ করে মায়ানমারে কালে নামে একটা জায়গা আছে, স্টেশন আছে, এখানে রেল লাইন টানা আছে, এটার সঙ্গে যুক্ত করলে 6টা কান্ট্রির সঙ্গে যুক্ত হয়ে যায়। আমরা তখন এটা ম্যাপ টেপ করে স্যাটেলাইট থেকে নিয়ে ম্যাপ টেপ করে একেবারে যুক্তি দিয়েছে, কারণ যেহেতু এটা বাংলাদেশের সঙ্গে ঢাকা আর বাংলাদেশের সঙ্গে কানেক্ট হচ্ছে আখাউড়া দিয়ে, তাই আরেকটা কান্ট্রি এখানে যুক্ত হচ্ছে ত্রিপুরার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে রেল কানেক্টিং হয়ে যাচ্ছে এটা আগরতলা আখাউড়া, সেটা ধরলে 6 থেকে 7টা কান্ট্রি যুক্ত হয়। যে আমরা এটা বলেছিলাম যে ত্রিপুরা থেকেই মায়ানমারকে যুক্ত করা হোক, এবং এই চিঠিটা দেওয়া হয়েছিল ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সুষমা স্বরাজ তখন মিনিস্টার, এবং দেওয়া হয়েছিল কেন্দ্রীয় রেলমন্ত্রীকেও। আমার পরিষ্কার মনে হচ্ছে সুষমা স্বরাজ উনি অ্যাকনোলেজমেন্ট দিয়েছেন, চিঠিটা পেয়েছেন এবং বলেছেন যে খুব ভালো প্রস্তাব, আমি এটা রেলওয়ে মন্ত্রকের কাছে পাঠালাম, রেলওয়ে তাদের কাছে পাঠিয়েছে, এবং রেলওয়ে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি যে এই বিষয়টা নিয়ে আপনারা দেখুন। এরপরে তো তাদের দিক থেকে আর কোনো, এই গভর্নমেন্টের দিক থেকে কোনো পার্সুয়েশন আছে কিনা বা কী হয়েছে কিছুই জানতে পারবো না। এবং এদিক দিয়ে হলে তো সুবিধা নিশ্চয়ই, রাজ্যের আরও একটা ইন্টারন্যাশনাল কানেকশান হয়ে যাবে এবং আরও 5-6টা কান্ট্রির সঙ্গে যুক্ত হবে। এটা অলরেডি মায়ানমারের সঙ্গে ওদিক দিয়ে রেল কানেক্টিং করা আছে বিভিন্ন কান্ট্রিগুলো। এই সুযোগটা
নেওয়া যেত আর কি, এবং তারা কি করেছে ঠিক বলতে পারবো না সর্বশেষ অবস্থায়। আঘাত হয়েছিলেন না, কোনো অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, তিনি চলে গেলেন। আবার সম্ভবত নতুন করে প্রক্রিয়াতে দেখলাম, নতুন করে আবার তারা টেন্ডার করেছে, সংবাদ মাধ্যমে দেখলাম। এখানে একটা প্রচুর সময় গেছে, এমন এই কাজটা বোধহয় শুরু হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। পিলিয়ার তুলে কাজটা তোলা হতো, সম্ভবত পিলিয়ার বোধহয় তোলার কাজ শুরু করেছে। আমি সেই দিন ধর্মনা যাওয়ার সময় একটু রেলের একজন অফিসারের হঠাৎ দেখা, জিজ্ঞাসা করেছিল আপনাদের কাজটা শুরু, বলবো এখন পিলিয়ার তোলার কাজ শুরু হয়েছে। এটা প্রচুর সময় নিয়েছে, এত সময় লাগার কথা না। এটা রেলের কাছে, কারণ এত বড় নেটওয়ার্ক, বিশ্বের অন্যতম নেটওয়ার্ক, এটা রেলের কাছে কোনো ব্যাপার না, এটা প্রচুর সময় নিয়ে নিয়েছে, আরো দ্রুত এটা শেষ করতে পারত। আর এটা তো মূলত একটা জিনিস বুঝতে হবে যে এটা যে ল্যান্ডের ইয়েটা নিয়ে নানা ধরনের সমস্যা আছে, জমি যে ইয়েটা নিয়ে তাদের বক্তব্য এটা জটিল হয়ে গেছে। এটা জোট গভর্নমেন্টের সময় তখন গিয়ে এটাকে জায়গাটা সম্ভবত কোনো একটা ইয়ের নামে ছিল, আমরা যদ্দূর জানি জেলা শাসকরা জানিয়েছিল, তৎকালীন জেলা শাসক, যে সম্ভবত জোট করে নিয়েছে এই ধরনের কথা। অর্থাৎ জোট ল্যান্ড হলে তো একটু সমস্যা দেয়। পরে সেই ল্যান্ডটার মধ্যে তারা যখন ব্যয়নিভাবে একটা বিল্ডিং নির্মাণ করে, এই প্ল্যানটা কিন্তু মিউনিসিপ্যালিটি অ্যাপ্রুভ করা ছিল। সাধারণত মিউনিসিপ্যালিটি এলাকায় কোনো বসতি স্থাপন করতে গেলে, কোনো কিছু একটা করতে গেলে মিউনিসিপ্যালিটির থেকে প্ল্যান সাবমিট করে অনুমোদন নিয়ে নিতে হয়। এই অনুমোদনটা নেয়নি, তার এগেইনস্টে অলরেডি নোটিশ টুটিশ হয়েছিল এবং ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবং ভাঙতেও বোধ সম্ভবত একদিন গিয়েছিল, সেখানে গিয়ে এমন বাধা তৈরি করলেন, এই হয়তো ফিরে আসতে হয়েছিল। এইটুকু পর্যন্ত থাকে, বাকিটা আমি বলতে পারবো। কিন্তু কোনো প্রসেস করা হয়নি, এটা ঠিক না। তখনই কিন্তু একেবারে, এবং হিয়ারিং, তাদেরকে নোটিশ করা হয়েছে, তার এগেইনস্টে হিয়ারিং হয়েছে, এবং তারা তাদের বক্তব্য, কাগজপত্র ইত্যাদি দেখিয়েছেন। তারপর মিউনিসিপ্যালিটিও তার বক্তব্য রেখেছে, তখনকার কর্পোরেশন। কিন্তু একটা বিষয়ে তাদের বক্তব্য ছিল যে ঠিক আছে, আপনারা ল্যান্ডের জায়গা নিয়ে এসব বলছেন, সেটা তো ডিএম দেখবে, কারণ ল্যান্ডের বিষয়টা দেখার দায়িত্ব ডিএম। ওনারা বলছে জোট এই সম্পর্কে জেলা শাসকই অথরিটি, রেভিনিউটা জেলা শাসকই দেখেন, তারা বলতে পারবে। কিন্তু আপনারা একটা অপরাধ যেটা এইখানে, যেটা উইদাউট প্ল্যানটাকে অ্যাপ্রুভেল ছাড়া, প্ল্যান অ্যাপ্রুভেল ছাড়া বিল্ডিং করেছে, এটা করতে পারবে না। এটাকে তখন কিন্তু তারা বলেছিল বিল্ডিংটা ব্যয়হীন, তৎকালীন কর্পোরেশন বলেছে। এরপর তো তারাই গভর্নমেন্ট এসছে। বক্তব্য কি, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাব ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো নেটওয়ার্কের আওতায় আনতে হবে, এই ছিল বক্তব্য। অল্টারনেটিভ রাস্তা রেলওয়ে নেটওয়ার্ক, এবং রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে আমরা প্রস্তাবটা পাঠিয়েছিলাম যে এটা ধর্মনগর, কৈলাসশহর, কমলপুর, খোয়াই, মোহনপুর হয়ে যে কোনো দিক দিয়ে এটা যাবে, গিয়ে সেটা বক্সনগর, সোনামুড়া, কাঠালিয়া ব্লক, আমি ব্লকের কথা বলছি, কাঠালিয়া ব্লক, রাজনগর ব্লক হয়ে সেটা বিলিয়নিয়াতে গিয়ে লাগবে, এবং ইফ ন্যাসারি এটাকে সাবরুট পর্যন্ত নিয়ে যেতে হয়েছে অল্টারনেটিভ লাইন হিসেবে করার জন্য। এই প্রস্তাব লিখিত হয়ে গিয়েছে, সাবমিটও করা হয়েছে। ইন প্রিন্সিপাল তারা মেনেও নিয়েছিলেন। ফার্স্ট পোর্শন হিসেবে তারা এটা দেখেছিলেন যে এদিক থেকে কাজ শুরু করা, মানে ওই কমলপুর, কৈলাসহর, এগুলোকে কানেক্টিং কি করা যায়, সার্ভে করেছিল। হ্যাঁ, তখন একটা সার্ভের জন্য অর্থ ধরেছিল, এটা সার্ভে করার জন্য তাদের এর মধ্যে অর্থ ধরা ছিল, এবং সার্ভে কাজ শুরু করবে সিদ্ধান্ত হয়েছিল, আমাদেরকে জানিয়েছিলেন। সার্ভে করার জন্য অর্থ বরাদ্দ ছিল সার্ভে, কিন্তু এরপরে প্রগ্রেসটা আর কি বলতে পারবো না, এর পরে কোনো প্রগ্রেস হচ্ছে সেটা বলতে পারবো না। যেমন ধরুন আরেকটা প্রস্তাব গিয়েছিল কাঞ্চনপুরকে কানেক্টিং করা, এটা এসেছিল ট্যুরিজমের প্রস্তাব, যাতে ধর্মনগর থেকে কাঞ্চনপুরকে কানেক্টিং করছে। এটাও কিন্তু সার্ভে হয়েছিল, আমি যতদূর জানি এটাও সার্ভের আওতায় নিয়েছিলেন, এদিকে কাঞ্চনপুরকে যাতে ইয়ে করা যায়, এটাও সার্ভের আওতায় নিয়েছিল। টিসি তো প্র্যাকটিক্যালি তার নিজস্ব কোনো গাড়ি এখন নেই। এগুলি তো আরবান ট্রান্সপোর্টটা ছিল, আরবান ট্রান্সপোর্টে গাড়িগুলো নিয়ে হয়তো কিছু রাজ্য সরকার থেকে টাকা নিয়ে কয়েকটা সারাই করে চালাচ্ছে। প্রত্যেক বছর কিন্তু টিআরটিসির এই অবস্থার মধ্যে কিন্তু প্রতি বছর আমরা প্ল্যানের থেকে কিছু টাকা দিতাম, এখান থেকে কিছু নতুন নতুন বা 2টা 4টা 5টা যাই হোক
সংযোজন করা হতো। আমি জানি না গত 4 বছর হয়েছে, প্রায় 4 বছর হয়েছে, পূর্ব হয়নি। এখানে গিয়ে কোনো নতুন গাড়ি গ্রানের টাকায় কিনেছেন কিনা আমার জানা নেই। এক, আরবান ট্রান্সপোর্টের কিছু গাড়ি সম্ভবত ওরা নিয়ে গেছে, নিয়ে সেখানে এগুলো রাজ্য সরকার থেকে অর্থ নিয়ে ওদের রিপেয়ার করে কিছু 2-4টা চালাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, 2টা বাস খুব দামি ভলভো, এগুলো ঢাকা হয়ে কলকাতা চলতো। একটা পুরনো একটা নতুন বাস ছিল, খুব দামি বাস ভলভো এবং খুব স্ট্যান্ডার্ড এগুলো। এই 2টো বাস সম্ভবত একবার শুনলাম এটা কি উদয়পুরে চালাচ্ছে, তারপর তো এটা এয়ারপোর্ট টু উদয়পুর, এয়ারপোর্ট তো কয়েকদিন চলছে, তো বন্ধ হয়ে গেছে সম্ভবত। এটা তেল খরচ 4 ভাগে 4 ভাগের 1 ভাগ বোধ টাকা আসে না। যাই হোক, এখন এই 2টো বাস ইচ্ছে করলে কিন্তু তারা গুয়াহাটি পর্যন্ত চালিয়ে রাখতে পারতেন। এবং এই যে বাস 2টো বসেছে লং টাইম, খুব দামি বাস, কিন্তু এই 2টো বাস যে লং টাইম বসে আছে, আমি জানি না বাসগুলোর অবস্থা কীরকম, বাসগুলোর অবস্থা কোন পর্যায়ে আছে বাসগুলো। কারণ অনেক দিন কিন্তু একটা গাড়ি যদি বসে থাকে, এটা কিন্তু সাধারণত তার যন্ত্রপাতি ইত্যাদি আগের পর্যায়ে থাকে না এটা। আর সেকেন্ড টিআরটিসিতে আর কী করেছে, নতুন করে তো আর কিছু করেছিল আমার জানা নেই, নতুন করে কিছু করেছিল আমার জানা নেই টিআরটিসিতে। এবং তাদের একটা বিরাট সংখ্যক এমপি অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে, যে অংশটা আছে সেটাকে কীভাবে ব্যবহার করে, তাদের ব্যবহার জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কীভাবে ব্যবহার করা যায় সেটা দেখা। এখানে একটা পেট্রোল পাম্প, তখনই কিন্তু এই পেট্রোল পাম্পটাই কিন্তু টিআরটিসি র্যান্টটা টিআরটিসি আয় বাড়ানোর জন্য আইওসিকে আমরা অনুরোধ করি। তখন আমার মনে পড়ে আমি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই মিনিস্টার ছিলাম, আমি বলেছিলাম যে আপনারা এই রাজ্য থেকে টাকা নিয়ে যাচ্ছে। 2টো জিনিস তাদেরকে শক্ত হয়ে ধরা হয়েছিল। একটা হলো গিয়ে এই যে পেট্রোল পাম্পগুলিতে উপরে ছাউনি নেই, কারণটা কি, এটা কিন্তু নিয়মের মধ্যে আছে, ছাউনি মাস্ট, টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার এবং একটা ফার্স্ট এইড ইকুইপমেন্ট সেগুলি কিন্তু রাখতে হয়। এগুলি নাই কেন? তখন তারা কমিটি উইদিন 6 মান্থ এটা করে নেয়, অবশ্য করেছে 6 মাস না, বছর খানেক লেগেছে, ছাউনি দিতে বাধ্য হয়েছে পাম্পে। আমি বললাম এখান থেকে ব্যবসা করছেন, কারণ একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলোর একটা নির্দেশিকা আছে কোম্পানি একটা, যেখান থেকে তারা ব্যবসা করবে সেখানে কিন্তু জনস্বার্থে কিছু অর্থ তাদের খরচ করতে হয়। বললাম আপনারা এই স্টেটে কি ইনভেস্টমেন্ট কি আইওসি? নাথিং, নো ইনভেস্টমেন্ট, প্রচুর টাকা ইনকাম করছেন, আপনারা তেল বিক্রি করছেন। এরপরে গিয়ে তারা যে কী করেন, ঠিক আছে এইখানে একটা মাধববাড়ি যে টার্মিনাসটা আছে, 2টো টার্মিনাসে 2টো পাম্প করে দিন, টাকাটা সবটা আপনাদের, জায়গাটা আপনাদের। টিআরটিসির জায়গাটাতে তখন গিয়ে পেট্রোল পাম্পটা করে দেওয়া হয়েছে, এটা আয় বাড়ানোর জন্য, কারণ তাদের কোনো ইনভেস্টমেন্ট নেই। কিন্তু টিআরটিসি সেটা চালাতে বলে বন্ধ হয়ে আছে, ওটা পট্টিয়াতে দেখলাম, আমি সত্য মিথ্যা তো বলতে পারবো না। আর ওইটা তো চালু আছে বোধহয়, কি ওই যে মাধববাড়ি টার্মিনাসে 2টো কিন্তু আইওসি ইনভেস্টমেন্ট হয়েছে। তো এছাড়া যে টিআরটিসি যে র্যাঙ্কগুলো, ধর্মনগর একটা র্যাঙ্ক আছে, এবং এই র্যাঙ্কগুলো সেখানে কীভাবে ইউজ করা যায়, কীভাবে ব্যবহার করা যায়। আমরা যেগুলো করেছি, ধরুন রেলওয়ে টিকিট কাউন্টার, এয়ারলাইন্সের টিকিট কাউন্টার, এটা মধ্যে আছে, এই র্যাঙ্কটাকে কীভাবে ইউজ করা যায় আর কীভাবে করা যায় সেটা দেখানো টিআরটিসিতে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ত্রিপুরা রাজ্যে, যেটা হলো যে এই পিরিয়ডে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে ঠিক, ভাড়াটা অস্বাভাবিক বেড়েছে। সেদিন যখন আমি পানিসাগর গিয়েছিলাম, পানিসাগরে বলছে যে আমি যে সাব ডিভিশনাল হেডকোয়ার্টারে আসি দামছড়া থেকে, আপডাউন নাকি প্রায় 300 টাকা খরচ একজন। তো মানে সাংঘাতিক, 300 টাকা মানে একটা লোক আয় করে, তার সাব ডিভিশনাল হেডকোয়ার্টারে আসতে হয়, খেলাধুলার থেকে আসতে লাগে নাকি 400 টাকা খেলাধুলার থেকে, এরকম অবস্থা। কিন্তু অ্যাকচুয়ালি যাত্রী ভাড়াটা একবারে অস্বাভাবিক বেড়ে গেছে, কারণ ডিজেল পেট্রোলের দাম বাড়ছে, এত অর্থের কোনো নিয়ন্ত্রণ নেই। এই জায়গাতে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র তার দায়িত্ব অস্বীকার করতে হবে, কিছু হলেও সেখানে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে দায়িত্ব নিতে হয়। এই কারণেই তো তখন পাবলিক সেক্টর আন্ডারটেকিং শুরু করা হয়েছে। আরবান ট্রান্সপোর্টের গাড়িও কয়টা চলছে আপনারাই জানেন। এখানে তো তখন 173টা বাস হয়েছে, লেফট গভর্নমেন্টের সময় আমার যা মনে পড়ছে 140-42টা গাড়ি রাস্তায় নামতো, 140-42টা গাড়ি রাস্তায় নামতো। এখন এই গাড়ি কয়টা রাস্তায় নামছে সেটা তারাই বলতে পারবেন। এটা এখন আরবান ট্রান্সপোর্ট নতুন গাড়ি আর সেন্টার থেকে আনতে পেরেছেন কিনা, সেন্ট্রাল গভর্নমেন্টে গত 4 বছরের মধ্যে সংযোজন করতে পেরেছেন সেটাও আমি জানি না। টিআরটিসিও নতুন গাড়ি সংযোজন, নতুন গাড়ি বলতে আরবান ট্রান্সপোর্টের গাড়িগুলো বাদ দিয়ে নতুন গাড়ি কোনো সংযোজন করছেন সেটাও আমার জানা নেই। এটা তো হচ্ছে ওই ঢাকা আগরতলা, আর আগরতলা ঢাকা কলকাতা 2টা বাস। এই 2টা বাস, এটা একটা পুরনো আর একটা নতুন বাস কিনে হয়েছিল, এই ভলভো বাস। বাসগুলো রানিং রাখা দরকার, রানিং না থাকলে কিন্তু অনেক সময় ড্যামেজ হয়ে যায়। এগুলো গোদের পক্ষে ওইটা জোট দেয়, জোটের উপরে আপনার হস্ত করতে পারেন। এখন তখন
মানে নিগম কিন্তু বলেছে যে ঠিক আছে আপনাদের এটা যৌথ যদি হয় তাহলেও সেখানে কিন্তু বিল্ডিং করতে গেলে বা ঘর করতে গেলে মিউনিসিপ্যালিটি থেকে প্ল্যানটাকে আপনারা সাবমিট করে অ্যাপ্রুভাল নেবে, এই ছিল বক্তব্যটা। এটা ভিত্তিতে যেহেতু মানে তৎকালীন কর্পোরেশনের অনুমোদন না নিয়ে আপনারা বিল্ডিংটা করছেন, তোলার সময় কিন্তু বাধা দিয়েছিল। আমার যা মনে পড়ছে 3 লেভেল পর্যন্ত হঠাৎ একদিন রাতারাতি গভীর রাতে কাজ শুরু করে ওই পর্যন্ত মাটির নিচে খুঁড়ে তারপর সেখানে কাজটা শুরু, তখনই কিন্তু বাধা দিয়েছিল। বাধা দিয়ে এরপরে তাদেরকে নোটিশ করেছিল, উপরে এসেছিল। আসার পরে তারাও এপিআর হয়েছে, মেয়ের কর্পোরেশন বলছে না এটা আপনারা করতে পারেন না, এটা এই পর্যায়ে ছিল আর কি। ওরা তো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এই ধরনের কোনো আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে না যাওয়া বা না যাওয়া অবস্থা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.